আসসালামু আলাইকুম। জেড ম্যাথমেটিক্যাল স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের গুরুত্বপূর্ণ একটা থিওরি দেখব। থিওরিটি হচ্ছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য। তো এই থিওরিটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মধ্যে চলে আসে। তো তার থেকে বড় বিষয় হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টগুলো জানা দরকার। আর আমরা উপপাদ্য যত গভীর থেকে জানবো তত ভালো আমরা হচ্ছে ম্যাথগুলো বুঝতে শিখবো। তো আমরা আজকের যে ক্লাস, এই ক্লাসে হচ্ছে দেখব পাটিগণিতের মৌলিক উপপাদ্য। যদিও এই উপপাদ্যটি করার জন্য আমাদের আগে থেকে বেসিক কিছু ধারণা রাখা দরকার। আমরা এই চ্যাপ্টারের অনেকগুলা ম্যাথ ক্লাস করেছি, সেগুলাতে বেসিক ধারণাগুলো দেওয়া হয়েছে। এরপরও আমরা নতুন করে এই উপপাদ্যটা পড়ার জন্য যত কিছু ফান্ডামেন্টাল জিনিস জানা দরকার, যত কিছু বেসিক জিনিস জানা দরকার, সেইগুলা শিখবো। পাশাপাশি এই উপপাদ্যটা আমরা সলভ করব। তো এই উপপাদ্যটা হচ্ছে মূলত হচ্ছে গাণিতিক সমস্যা না, এটা হচ্ছে একটা তাত্ত্বিক সমস্যা। তো তোমরা জানো যে তাত্ত্বিক সমস্যাগুলো মনে হয় যে মুখস্থ বিদ্যার মতো। তো আমরা হচ্ছে মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে এসে আমরা একটু চেষ্টা করব যে কিভাবে এটা আসলেই নিজ থেকে উপলব্ধি করা যায়, গভীর থেকে উপলব্ধি করা যায়, সেটা আমরা চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য শেখার জন্য আমাদেরকে জানতে হবে আসলে মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যার হচ্ছে দুইটা বৈশিষ্ট্য আছে। সেই দুইটা বৈশিষ্ট্য কি? যে মৌলিক সংখ্যাকে আহ থেকে দুইটা হচ্ছে উৎপাদক পাওয়া যায়। এক হচ্ছে এক, হ্যাঁ, আরেকটা হচ্ছে ওই সংখ্যাটি। যেমন আমরা যদি বলি, ধরো যে 5 একটা মৌলিক সংখ্যা, কত? 5। দেখো, যদি বলি 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে এই 5 কে ভাঙলে দুইটা উৎপাদক পাবো। এক হচ্ছে 1 পাবো, আরেকটা কি পাবো? 5 পাবো। তার মানে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে যে মৌলিক সংখ্যাকে ভাঙলে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো উপাদান পাওয়া যায় না। এটা হচ্ছে কি? মৌলিক সংখ্যা। এখন এই পদ্ধতিটি করার জন্য আমাদের আরো কিছু ধারণা দরকার। সেটা হচ্ছে যে ভাজক কি, ভাগশেষ কি, এরপর হচ্ছে ভাজ্য কি, এই বিষয়গুলো জানা দরকার। কারণ হচ্ছে এই বিষয়গুলো আমরা হচ্ছে এই উপপাদ্য করতে গেলে পাবো। তো আমি জাস্ট ওইটুকু দেখাবো, দেখানোর পর আমরা হচ্ছে এই মেইন উপপাদ্য যেটা, এখানে ঢুকবো। ঢোকার পরে যেখানে যে বিষয়টা লাগবে সেই বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে আবার ক্লিয়ার করে দেবো। তো দেখো, এখানে একটা বিষয় লেখা আছে আমাদের, যে ভাজ্য, ভাজক ও ভাগফল। তো এখানে দেখো, ধরো যে আমরা কোনো একটা সংখ্যা চিন্তা করলাম, সাপোজ সেটা হইতে পারে 12। তো 12কে যদি আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করি, এখানে দেখো লেখা হয়েছে যে 12 ভাগ কি 3। 12কে 3 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? 4 পাওয়া যায়। এখানে হচ্ছে কার পরিচয় কি সেটা একটু আমরা জানার চেষ্টা করব। এখানে হচ্ছে এই যে 12, যেটা এই 12কে আমরা বলি হচ্ছে ভাজ্য। হ্যাঁ, 12 মানে কি? এখানে হচ্ছে ভাজ্য, অর্থাৎ যাকে আমরা হচ্ছে ভাগ করি, কোনো সংখ্যার দ্বারা যাকে ভাগ করি সেটাকে বলা হয় কি? ভাজ্য। 3কে বলা হয় ভাজক, অর্থাৎ যা দ্বারা কাউকে ভাগ করা হয় সেটাকে বলা হয় কি? ভাজক। এটা হলো ছোটবেলার পড়াশোনা, যদিও তারপর আমি শুরু করছি যেহেতু, সেহেতু আমাকে শিখাইতে হবে আর কি। আমি মনে করলাম যে তোমরা কোনো কিছু জানো না, মাইন্ড করার দরকার নাই, তোমরা সবকিছুই জানো। তারপর আমার জায়গা থেকে আমি এটা হচ্ছে দায়িত্ব নিয়ে তোমাদেরকে শেখানোর দরকার। এরপরে হচ্ছে 4, অর্থাৎ ভাগফল। অর্থাৎ 12কে 3 দ্বারা ভাগ করে যে ফলাফলটা আসে সেটাকে বলা হয় কি? ভাগফল। তো আমার কনসার্নের জায়গা এটা না যে আসলে ভাজক এবং ভাগফল কি বা কোনটা, এগুলো তোমরা জানো। এখানে কনসার্নের বিষয় একটা আছে, সেটা হচ্ছে ডিভাইজার। সেটা কি? ডিভাইজার। এখানে দেখো, আমরা এই উপপাদ্যতে কিছু কিছু জায়গায় এই আকারের কিছু লেখা দেখতে পাবো। এটাকে বলা হয় যে এ ডিভাইজার বি, অর্থাৎ এই যে এই ডিভাইজার যে চিহ্ন, এটার পরে যে সংখ্যা বি, এই বিটা হচ্ছে এখানে বি কে আমরা হচ্ছে এই যে এ দ্বারা বি কে ভাগ করা আর কি। অর্থাৎ এ ডিভাইজার বি মানে হচ্ছে বি কে এ দ্বারা ভাগ করা। লাইক আমাদের এখানে হচ্ছে 12 যে ধরছিলাম, এই 12 হচ্ছে এখানে বি, আর এই এ মানে কি? এ মানে হচ্ছে 3। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে এই ধরনের যদি কোনো ইস্যু পাই, তখন আমরা বলবো যে বি কে কি করা হয়েছে? এ দ্বারা ভাগ করা হয়েছে। তো আমরা এই যে এখানে দেখো যে 5 ডিভাইজার 20, অর্থাৎ এই 20কে 5 দ্বারা কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। তো এতটুকু জানলেই আপাতত হবে। এরপর আমরা হচ্ছে এখন, আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে শিখাই। সেটা হচ্ছে, ধরো ধরো দুইটা মৌলিক সংখ্যা চিন্তা করো তুমি। একটা ধরো 5, আর একটা ধরো তুমি 7। এখন এই দুইটা মৌলিক সংখ্যাকে যদি তুমি ভাঙো, তাহলে কি পাবা? যে ভাইয়া, এই 5 থেকে আমরা হচ্ছে দুইটা উৎপাদক পাবো। একটা হচ্ছে 1 পাবো, আর একটা হচ্ছে কি পাবো? 5 পাবো।
আর 7 থেকে কি পাবা, 7 থেকেও দুইটা পাবা, একটা হচ্ছে 1 পাবা আর একটা হচ্ছে কি পাবা, 7 পাবা। এখন এই যে আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি তোমাকে, 5 ডিভাইজার 20 এটার মানে হচ্ছে যে 20 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে, শূন্য হবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে, এখানে কোনো ভাগশেষ থাকবে না। তুমি ধরো যে আমাদের হচ্ছে এই যে এটার কথা যদি তুমি চিন্তা করো, এই যে 12 কে তুমি যদি 5 দ্বারা ভাগ দাও তাহলে কত হয়, 5 দুগুণে 10, এরপরে ভাগশেষ থাকে কি 2। তো এই আকারের কি হবে না, যখন কিনা আমি এটা ঘোষণা করব যে 5 ডিভাইজার 20, তার মানে এই 20 কে 5 দ্বারা ভাগ যাবে এবং এখানে কোনো প্রকার কি থাকবে না, ভাগ শেষ থাকবে না। এটা হচ্ছে কি এই ডিভাইজারের কাজ, এটা হচ্ছে আমাদের কনসার্নের জায়গা। এখন আমি তোমাকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, ধরো যে 5 এবং 7 দুইটা মৌলিক সংখ্যা, এই দুইটা মৌলিক সংখ্যা থেকে আমরা হচ্ছে যদি উৎপাদক নিতে চাই তাহলে 5 এর দুইটা উৎপাদক পাবো 1 এবং 5, এবং 7 এর দুইটা উৎপাদক পাবো, একটা হচ্ছে কি 1 এবং 7। তো এখন যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি এই 5 কে 7 দ্বারা ভাগ করতে চাই তাহলে কি হবে বলো তো। দেখো 5 কে 7 দ্বারা কি ভাগ যাবে, অথবা 7 কে 5 দ্বারা কি ভাগ যাবে? ধরো যে ডিভাইজার চিহ্ন দিলাম, এখানে 7 দিলাম আর এখানে কি দিলাম, 5 দিলাম। তাহলে এখানে দেখো এটা যাচ্ছে কিনা, এটা হচ্ছে, হয় না। কারণ কি, আমরা বলছিলাম যে ডিভাইজার মানে হচ্ছে আমরা যখন এই চিহ্নটা দিব তখন হচ্ছে অবশ্যই সেটাকে ভাগ যাইতে হবে এবং ভাগ শেষে কোনো মান থাকা যাবে না, সেটা অবশ্যই ভাগ শেষ হইলে শূন্য আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। তার মানে আমরা যদি এরকম দুইটা সংখ্যা মনে করি যে পি এবং কিউ দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি কিউ, তো এই দুইটা সংখ্যা মানে কি, এই দুইটা সংখ্যা যদি এই কন্ডিশনে থাকে তার মানে আমরা বলতে পারবো যে পি ইকুয়াল হচ্ছে কি কিউ। কেন ভাইয়া? দেখো পি এবং কিউ দুইটাকে আমরা যদি ডিক্লেয়ার করি যে এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং তারা হচ্ছে এই সম্পর্কে আছে, অর্থাৎ পি ডিভিজার কিউ, যে কিউ কে পি দ্বারা ভাগ যায়, দ্যাটস মিন যে তোমার হচ্ছে এই দুইটা সংখ্যা একই হইতে হবে, দুইটা যদি মৌলিক সংখ্যা হয়। কারণ কি, দেখো যে 5 দ্বারা 7 কে ভাগ যায় না, অথবা 7 দ্বারা 5 কে ভাগ যায় না। এখন কখন ভাগ যাবে এই দুইটা সংখ্যা যদি একই হয়? ধরো যে পি মানে হচ্ছে 5, কিউ মানে হচ্ছে 5, দেন এই সম্পর্কটা কি রাইট। ওকে, এই ধরনের কিছু কিছু ইস্যু আমরা হচ্ছে এই উপপাদ্যটা করতে গেলে পাবো। তো চলো আমরা উপপাদ্যটা খুব সহজভাবে খুব কম সময়ের মধ্যে শিখে ফেলার চেষ্টা করি। তো আশা করছি এই যে যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাদের হচ্ছে মাথায় থাকবে। ওকে, 1 মিনিট। যে কথাগুলো বললাম আশা করছি তোমাদের এই কথাগুলো মাথায় থাকবে। এখন চলো আমরা উপপাদ্যটা শুরু করি। তো পাটিগণিতের যে মৌলিক উপপাদ্য, এই মৌলিক উপপাদ্যতে আসলে এই হচ্ছে বর্ণনাটা কি, আমাদের পরীক্ষায় আসতে পারে যে পাটিগণিতের মৌলিক উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। তাহলে প্রথমে আমাদেরকে হচ্ছে বর্ণনাটা দিতে হবে, আসলে পাটিগণিতের মৌলিক উপপাদ্য কি এটা আমাদেরকে প্রথমে মুখস্থ রাখতে হবে। তো বর্ণনা কি, বর্ণনা হচ্ছে, অথবা আমাদেরকে প্রশ্নটা এভাবেও দিতে পারে, মানে বলতে পারে যে পাটিগণিতের মৌলিক উপপাদ্য কি করো, বর্ণনা এবং প্রমাণ করো, অথবা আমাদেরকে এইভাবে দিতে পারে যে দেখাও যে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা n গ্রেটার দেন 1, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি n চিন্তা করি যেটার ভ্যালু 1 এর থেকে বড়, একে একটি এবং কেবলমাত্র একটি উপায়ে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়। এটা হচ্ছে কি পাটিগণিতের মৌলিক উপপাদ্য। তাহলে এখানে কি বলা হলো প্রশ্নটাতে, প্রশ্নটাতে বলা হলো যে ধরো যে 1 এর থেকে বড় তুমি কোনো সংখ্যা একটা চুজ করছো, এক্স ওয়াই জেড যে কোনো তুমি একটা সংখ্যা চুজ করছো, ধরো যে আমি চুজ করলাম হচ্ছে কত 12, হ্যাঁ 12 কে আমি চুজ করলাম। এখন আমাকে বলা হলো কি যে এটি একটি এবং কেবলমাত্র একটি উপায়ে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়। মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ যদি করতে চাই এটাকে, দেখো যে 2 গুণন 2 গুণন 3, এই 12কে এই আকারের বাইরে তুমি কোনোভাবে কি প্রকাশ করতে পারবা? হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাইয়া আমি এটাকে এইভাবে লিখবো যে 2 গুণন 3 গুণন 2, আবার এইভাবে লিখতে পারো যে ভাইয়া 3 গুণন 2 গুণন 2। তো আলটিমেটলি তুমি এখানে উৎপাদকগুলো কি কি পাচ্ছ, 2 এবং 3 এর বাইরে কি কোনো উৎপাদক পাচ্ছ না। এইটাই আমাদেরকে বলছে যে দেখাও যে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা, লাইক ধরলাম 12, এটা হচ্ছে 1 এর থেকে বড়, যদি এরকম কোনো সংখ্যা পাই সেটাকে একটি এবং কেবলমাত্র একটি উপায়ে
মৌলিক সংখ্যা কি দেখো, 2 মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, এবং একাধিক মৌলিক সংখ্যা হইতে পারে, মানে অভিন্ন একাধিক মৌলিক সংখ্যা গুণফল হইতে পারে আর কি। যেমন এখানে 2 এবং 2 দুইটা কি অভিন্ন, একই, কিন্তু 2বার গুণ করা লাগছে। তো এই আকারে কি মাত্র একটি উপায়েই প্রমাণ করা যায়। আর এখানে বলা হয়েছে যে একটি এবং কেবলমাত্র একটি, মানে এটা জোর দেওয়া বলা হচ্ছে যে এর বাইরে কোনো কি নাই, এখানে কন্ডিশন খাটবে না, এইভাবেই প্রমাণ হবে। তো এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা এই ধরনের যে থিওরি, ইউনিকনেস যে থিওরি, এই থিওরিগুলো প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে আমরা তো এখানে প্রথমে বলেই দিতে পারি যে এটা হচ্ছে কি একটা উপায়ে প্রমাণ হবে। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে মনে করব, ধরে নেব, প্রথমে উল্টাভাবে ধরে নেব, যে মনে করলাম যে না, শুধু একটা উপায়ে না, আরো ভিন্ন উপায়েও কি করা যাবে, প্রমাণ করা যাবে। এবং শেষে গিয়ে দেখব যে আমরা যেটা শর্ত ধরে নিলাম যে ভিন্ন উপায়ে প্রমাণ করা যাবে, সেটা শেষে গিয়ে আমরা দেখাবো যে না, এই উপায়ে প্রমাণ করা যাচ্ছে না। তার মানে যদি না যায়, তাহলে ওই একটা উপায়ে প্রমাণ করা যায়, সেটাই হচ্ছে কি প্রমাণ হয়ে যাবে। তো আমরা সেই প্রমাণটা শুরু করব। তো আশা করছি এই এক লাইনে কি বলছে সেটা আমি বুঝাইতে পারছি। এখন চলো আমাদের প্রমাণ শুরু করি। তো প্রমাণ যদি আমরা দেখি, এখানে দেখো আমরা প্রশ্ন থেকে প্রমাণ ধরে নেব কি যে n একটা কি পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা যাবে, কিছু মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে। এই কারণে এখানে বললাম যে মনে করি n ইকুয়ালস p1 p2 p3 ডট ডট pr। এখানে আমরা জানি না যে n এর ভ্যালু এক্সাক্ট কত, এবং এখানে আমরা জানি না যে p1 p2 p3 ডট ডট pr এগুলোর আসলে ভ্যালু কত। এগুলো আমরা কি কোনোটাই জানি না, অজানা কিছু মান নিয়ে আমরা কাজ শুরু করছি। কিন্তু এটা জানি যে n একটা কি পূর্ণ সংখ্যা, এবং p1 p2 p3 এগুলো কি মৌলিক সংখ্যা। এটা আমাদের যে বর্ণনা ছিল সেই বর্ণনা থেকে এটা আমরা বললাম। এটাকে আমরা সমীকরণ নাম্বার কি দিলাম, 1 দিলাম। এটা কি মুখস্থ বিদ্যা না, আমরা প্রশ্ন থেকে এটা আমরা লিখতে পারছি। যেখানে আমরা পরিচয় করে দেব যে যেখানে n 1 এর থেকে বড়, এবং p1 p2 p3 ডট ডট pr এগুলো কি মৌলিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যাগুলি অভিন্ন নাও হইতে পারে। যেমন আমি তোমাকে যে বললাম যে 12কে যদি আমরা ভাঙাই মৌলিক সংখ্যার গুণফল রূপে, তাহলে কি হবে 2 গুণন 2 গুণন 3। তো 2 এবং 2 আসলো, এটা কি অভিন্ন নাও হইতে পারে। মৌলিক সংখ্যাগুলা একই মৌলিক সংখ্যা ডাবল আসতে পারে, সেটাই আমরা কি বর্ণনায় লিখে নিলাম। আশা করছি তোমরা এই বর্ণনাটা এখান পর্যন্ত বুঝতে পারছো কিভাবে লিখলাম আমরা। দেন এখন 1 নাম্বার যে কন্ডিশন আছে, এই কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি, দেখো যে 1 নংকে n এর মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হয়েছে, এটা তো আমরা বুঝতে পারতেছি। ইহা যদি অনন্য না হয় তবে ধরে নেওয়া যাক, ধরো এখানে যেটা বললাম আমরা, যে এখানে তো এই মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করে আমরা n কে পাইছি। এখন আমরা বলতেছি যে না, এটাই একমাত্র উপায় না, এর বাহিরেও আমরা চিন্তা করতে পারি, অন্য কোনো উপায়ে মান আমরা নিয়ে n এর ভ্যালু নিয়ে আসতে পারি। ধরো যে বললাম যে n ইকুয়াল কত আমাদের 20। এখন আমরা এখানে যেটা চিন্তা করছি মৌলিক সংখ্যা হিসেবে, ধরো যে 2 গুণন 2 গুণন 3। এখন কেউ একজন জোর দিয়ে বললো যে না, আমি এর বাইরে অন্য কোনো ভাবে এটা নিয়ে আসবো। তো সে হয়তোবা ঘুরে ফিরে এই লেখাটাই লিখতে হবে তাকে, অথবা সে এই পর্যন্ত লিখবে যে 2 গুণন 3 গুণন, এখানে গিয়ে দেখবে যে না, আরো একটা 2 নিয়ে আসতে হচ্ছে। দ্যাটস মিন কি আগের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো আমরা পাচ্ছি। তো আমরা জোরপূর্বক বলবো যে না, আমি অন্য কোনো উপায়ে এই মানটা নিয়ে আসার চেষ্টা করব। সেই মানটা কি, সেই মানটা আমরা জানি না, সেই উৎপাদকগুলা কি সেগুলো আমরা জানি না। তো এই যে জোরপূর্বক আমরা ধরবো, সেই ধরে নেওয়ার জন্য আমরা এখন চিন্তা করতেছি যে এটাকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হয়েছে একটা উপায়ে, আমরা আরেকটা উপায়ে নিয়ে আসার চেষ্টা করব। যে যদি ইহা অনন্য না হয়, অর্থাৎ এই উপায়ে যদি না হয়, মানে এটাই একমাত্র উপায় যদি না হয়, তাহলে অন্য কোনো উপায়, সেই উপায়টা কি সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। এবং সর্বশেষ গিয়ে দেখবো যে আমরা যে উপায়টা করার চেষ্টা করতেছিলাম সেটা কি ভুল। তো ভুল হইলে আমরা বলবো যে না, এটা একমাত্র কি অনন্য উপায়, সেটা কি মৌলিক সংখ্যার গুণফল হিসাবে। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলা নিয়েছি, এই সংখ্যাগুলোর বাইরে অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি এই 12 আর মিলাইতে পারবা না। এই সংখ্যাগুলোর বাইরে, অর্থাৎ 2 2 3 এর বাইরে অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি 12 আর মিলাইতে পারবা না। এটাই কি অনন্যতা, ইউনিকনেস। তো সেটা আমরা সর্বশেষ গিয়ে প্রমাণ করব। তো আমরা যেহেতু বললাম যে হ্যাঁ, এটা এইটা দ্বারা n মিলবে, কিন্তু আমরা বললাম যে অন্য কোনো উপায় আছে কিনা আমরা জোর করে বোঝানোর চেষ্টা করতেছি। ধরলাম যে n ইকুয়াল এখন q1 q2 qs। এখানে দেখো আমরা মৌলিক সংখ্যা চিন্তা করছিলাম p1 p2 p3 ডট ডট pr পর্যন্ত। এখন চিন্তা করলাম যে n ইকুয়াল কি q1 q2 qs। তো এখানে একটা বিষয়,
এন এর ভ্যালু আগেও 12 ছিল, এখনো কি আছে, 12ই আছে। এখন শুধুমাত্র আমরা আগে যে উৎপাদকগুলো চিন্তা করছিলাম P1 P2 P3, এগুলোর পরিবর্তে আমরা লিখলাম যে Q1 Q2 QS। আমরা চিন্তা করতেছি যে না, আরো অন্য ভিন্ন কোনো নাম্বার দিয়েও কি এটা মিলানো সম্ভব, এই ধরনের আমরা একটা চিন্তা করে আমরা একটা কন্ডিশন নিলাম। সেই কন্ডিশনটা হচ্ছে কি 2 নাম্বার কন্ডিশন হিসেবে যুক্ত করলাম, যেখানে আমরা বলতেছি যে এখানেও এই যে Q1 Q2 QS এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন দেখো ভাইয়া, সেটা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যদি তুমি তুলনা করো, এন এর ভ্যালু এই 1 নাম্বার সমীকরণেও এন এর ভ্যালু চিন্তা করো তুমি 12, আর 2 নাম্বার যে সমীকরণ এখানেও এন এর ভ্যালু তুমি চিন্তা করো হচ্ছে কি 12। তাহলে এই 12কে ভাঙলে তুমি যে উৎপাদকগুলা পাবা, এই 12কে ভাঙলেও তুমি সেই একই উৎপাদকগুলা কি পাওয়ার পসিবিলিটি আছে অথবা পাবাই আর কি। তো এই দুইটা সমীকরণকে মিলাই আমরা বলতে পারি যে এই যে এখানে Q1 Q2 QS এগুলার একটা উৎপাদক হবে কি P1 P2 P3 ডট ডট P। এই যে এখানে দেখো, আমরা এই জায়গায় এটা লিখতে পারি যে তোমার হচ্ছে P1 P2 P3 ডট 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 PR ইকুয়াল হচ্ছে কি Q1 Q2 ডট 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 হচ্ছে QS। Q হচ্ছে কি S। এখানে দেখো যে বিষয়টা, কারণ হচ্ছে কি এই সংখ্যাগুলোর গুণফল করে আমরা n পাইছি, আর এই কন্ডিশন অনুযায়ী এই সংখ্যাগুলোর গুণফল করে কি ওই একই n পাওয়া যাচ্ছে। তার মানে আমরা এখানে যে সংখ্যাগুলো নিয়েছি এই সংখ্যাগুলোর কোনো একটা সংখ্যা তোমার বাম পাশে কোনো একটা সংখ্যার সাথে মিলবে, মিলাটাই স্বাভাবিক। তো এই কারণে আমরা বলবো এখন যে 1 ও 2 হতে পায় যে এই যে এইটা ইকুয়াল হচ্ছে কি এইটা, কারণ কি n ভ্যালু এটা, n এর ভ্যালু এটা। তো এখন এইটা হচ্ছে কি আমি যে কথাটা বললাম যে অবশ্যই কি এখানে যে উৎপাদকগুলো আছে, ধরো যে Q1 Q2 QS এগুলার যে কোনো একটা সাধারণ উৎপাদক হইতে পারে কি এই পাশের যে কোনো একটা। যেমন আমরা যদি চিন্তা করি যে এই পাশে 12কে ভাঙলাম, ভাঙায় ওই যে একটা আর একটা উপায় নিয়ে আসার চেষ্টা করতেছি, ধরো যে সেটা হচ্ছে কি এই যে 2 গুণন 3 পর্যন্ত আসছে, এটা আমি লিখতে পারি নাই আমি, কিন্তু আমি প্রথমে চাপার জোরে বলে ফেলছি যে না আমি আরেকটা উপায় নিয়ে আসবো, কিন্তু সে আরেকটা উপায় নিয়ে আসতে আমি পারতেছি না, এখানে কোনো সংখ্যা বসাইতে পারতেছি না। তাহলে এখানে দেখো যে 2 গুণন 3 এই দুইটা তো আমার আগেরটার সাথে মিলতেছে। তার মানে এই পাশে আমি নতুন করে যেটা চিন্তা করতেছি তার যে উৎপাদক সেই উৎপাদকগুলোর সাথে আগের কোনো একটা উৎপাদক একই হইতে পারে। তো এই কারণে আমরা মনে করলাম যে 3 হইতে পায় যে Q1 Q2 QS এর একটি উৎপাদক হচ্ছে কি P1, সেটা কোথায় আছে, এই পাশে আছে। অর্থাৎ আগের যে উৎপাদকগুলো চিন্তা করছিলাম সেই উৎপাদকগুলোর কোনো একটা উৎপাদক, সেটা হইতে পারে P1 P2 P3, তুমি যে কোনো কিছু একটা ধরতে পারো, P1 কে যে ধরতে হবে বিষয়টা এমনটা না। তো আমরা প্রমাণের সুবিধার্থে ধরে নিলাম যে প্রথম যে উৎপাদক সেটা হচ্ছে কি এটারও একটা উৎপাদক, কারণ কি এই দুইটা সংখ্যা কিন্তু এক হয়। 12কে ভাঙালে আমরা হচ্ছে কি যে উৎপাদকগুলো পাচ্ছি 12কে ভাঙালে ওই একই উৎপাদক পাচ্ছি, কিন্তু আমরা হচ্ছে বলে ফেলছি যে আমি অন্য কোনো আরো একটা উৎপাদক নিয়ে আসব। তো এই কারণে আমরা বললাম যে এই যে Q1 Q2 QS এর একটা উৎপাদক হবে কি P1। তুমি বলতে পারো যে P2 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে আর কি, কিন্তু আমরা মনে করলাম যে হ্যাঁ যে কোনো একটা উৎপাদক এখানকার একটা হইতেই পারে। এখন দেখো, যেহেতু আমি বলে ফেলছি তোমাকে যে Q1 Q2 QS এর একটা উৎপাদক কি P1, তাহলে এখন একটা থিওরি আছে আমাদের, সেটা হচ্ছে লেমার থিওরি। কিসের থিওরি বলো তো? লেমার থিওরি। এটা হয়তো বা তোমরা পাও নাই। এই তো লেমার থিওরিটা যদি তোমাদেরকে একটু আমি দেখাই, সেটা হচ্ছে এখানে দেখো লেমার থিওরি কি বলছে। তোমাকে আমি লেমার যে থিওরি, এটা একটু তোমাকে শুধু লেমার থিওরির সংজ্ঞাটা একটু শেখাই। ওকে, এই যে এখানে দেখো লেমা কি বলছে। লেমা বলছে যে যদি একটা মৌলিক সংখ্যা পি দুইটা সংখ্যার গুণফল এ বি কে ভাগ করে, অর্থাৎ এখানে দেখো একটা বিষয় আমরা যেটা চিন্তা করছিলাম যে Q1 Q2 ডট 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 হচ্ছে কি QS, এই সংখ্যাগুলোর গুণফল করলে আমরা কি পাইছি n পাইছি। n মানে কি? n মানে আমরা ধরছিলাম 12 বুঝার জন্য।
তো এই 12-র উৎপাদক কি? একটা হচ্ছে P1, ধরো 12-র একটা উৎপাদক হচ্ছে P1, এরকম আরো কিছু উৎপাদক আছে। তো এই P1 কি করবে? P1 অবশ্যই 12কে ভাগ করবে। এই 12 মানে কি? আবার 12 মানে হচ্ছে কতগুলা উৎপাদকের গুণফল। সেটা 2টা উৎপাদকের হইতে পারে, 3টা উৎপাদকেরও হইতে পারে, এবং সেটা অবশ্যই হইতে হবে কি? মৌলিক সংখ্যার উৎপাদক হইতে হবে। অর্থাৎ যে উৎপাদকটা আমরা বলতেছি সেটা অবশ্যই মৌলিক সংখ্যা হইতে হবে। তো এখন বলা হচ্ছে এখানে যে পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, ধরো যে P1 2টা সংখ্যার গুণফল, অর্থাৎ ধরো যে এখানে 2টা হোক অথবা 3টা হোক, একাধিক সংখ্যা হইতে পারে আর কি, এটাকে ভাগ করে, অর্থাৎ পি ডিভাইজার এটা লেখা যায়। অর্থাৎ এই যে দেখো, মানে যখনই আমি বলছি যে এই সংখ্যার একটা উৎপাদক হচ্ছে কি P1, তখনই আমরা বলতে পারবো যে P1 ডিভাইজার হচ্ছে কি Q1 Q2 ডট 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 QS। এটা আমরা হচ্ছে কি বলতে পারবো? এটা আমরা কি বলতে পারবো? বুঝতে পারছো বিষয়টা? যখনই কোনো একটা সংখ্যার মৌলিক উৎপাদক আমরা বলবো, ধরো যে 12-র মৌলিক উৎপাদক এটা হচ্ছে 3, তার মানে এই 3 দ্বারা কি করা যাবে? 12কে ভাগ করা যাবে। এটা হচ্ছে কি লেমা বলছে। এবং এরপরে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, দেখো। তাহলে পি অবশ্যই এ কে ভাগ করবে, নয়তো বি কে ভাগ করবে, অথবা দুটোকেই ভাগ করবে। মানে বিষয় হচ্ছে এই যে এখন এখানে দেখো, আমরা এই যে এই পর্যন্ত তোমাদের এটা জানলেই হবে। এখন আমরা যদি তোমাকে একটা উদাহরণ দেই, এখানে দেখো পি ডিভাইজার A1 A2 AN, যেখানে হচ্ছে আমরা বলতেছি এই সংখ্যা অনুযায়ী যে পি হয় A1 কে ভাগ করবে, অথবা পি হচ্ছে A2 কে ভাগ করবে, অথবা দুইটাকেও ভাগ করতে পারে, অথবা এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকেও ভাগ করতে পারে, কিন্তু কমপক্ষে একটাকে অবশ্যই সে ভাগ করবেই। যেমন আমরা এখানে উদাহরণ যদি দেই, দেখো এখানে আমরা ওই যে 12-র উদাহরণটাই দিই, যে 12 ইকুয়াল কি 2 গুণন 2 গুণন 3। এখন আমরা ধরে নিলাম যে এই পির ভ্যালু হচ্ছে কি 2, এই পি মানে হচ্ছে 2, তাহলে এই 2 ডিভাইজার 2 বা 2 ডিভাইজার 3। এখন দেখো এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে লেমা বলতেছে যে যদি কোনো একটা সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যায়, তাহলে এখানকার যে মৌলিক উৎপাদকগুলা আছে সেই মৌলিক উৎপাদকগুলা যে কোনো একটাকে দিয়ে এখানে যতগুলো মৌলিক সংখ্যা থাকবে সেগুলোর কমপক্ষে একটাকে ভাগ যাবে, অথবা দুইটাকে ভাগ, অথবা অন্য কোনোটাকে দিয়ে ভাগ যাবে, অথবা যে কোনো দুইটাকে, অথবা উভয়কেই ভাগ যেতে পারে। তো এখানে আমরা দেখলাম, দেখো লেমার থিওরি অনুযায়ী সেটা হচ্ছে এই 2 দ্বারা 2কে কিন্তু ভাগ যায়, এই 2 দ্বারা 2কে ভাগ যায়, কিন্তু এই 2 দ্বারা 3কে ভাগ যায় না। বুঝতে পারছো? এটা হচ্ছে কি লেমার থিওরি। এই কারণে আমরা এখন এখানে তো হচ্ছে ধরতেছি যে P1 P2, এরপরে এই পাশে ধরছি আমরা হচ্ছে Q1 Q2। তো এগুলো তো আমরা এক্সাক্ট ভ্যালু জানি না, যেগুলো 2 নাকি 3, তার মানে এগুলো হচ্ছে চলক। তো এই চলককে আমরা এই লেমার থিওরি অনুযায়ী চিন্তা করব যে P1 কে হচ্ছে Q1 দ্বারা ভাগ যেতে পারে, অথবা P1 কে হচ্ছে Q2 দ্বারা ভাগ যেতে, কোনটাতে ভাগ যাবে এটা আমরা জানি না। পরে আমরা আবার মনে করব যে ধরে নিলাম যে P1 দ্বারা Q1 কে ভাগ যায়, কারণ এগুলো হচ্ছে কি চলক, এগুলোর এক্সাক্ট মান আমরা জানি না। তো এই লেমার থিওরিটা মূলত এটা বলছে, এটা হচ্ছে আমাদের এই উপপাদ্যতে এখন প্রমাণ হবে, প্রয়োগ করতে হবে আর কি। দেখো আমরা যদি উপপাদ্যতে প্রয়োগ করি এটা, তাহলে আমরা লিখতে পারবো এই কথাটা যে Q1 Q2 QS এর একটি মৌলিক উৎপাদক যেহেতু আমরা ডিক্লেয়ার করছি P1, দ্যাটস মিন যে P1 ডিভাইজার এই পাশে যেটা আছে, অর্থাৎ এই পাশের যে মান এটা মানে কি n মানে কি 12, ঠিক আছে, এরকম আর কি। তো এখানে 12 আমরা হচ্ছে উদাহরণ হিসেবে ধরে নিয়েছি, কিন্তু এগুলো তো অসংখ্য অজানা মান হইতে পারে। তো এখন দেখো, তার মানে এই কথাটা আমরা লিখতে পারলাম। এখন এই কথাটা লেখার পর আমরা হচ্ছে লেমার সংজ্ঞা থেকে কি লিখতে পারবো যে P1 হয় Q1 কে ডিভাইজার করবে, অথবা Q2 কে করবে, অথবা QS কে করবে। তো এইগুলা আমরা হচ্ছে কি বা দিয়ে লিখে নিলাম। আশা করছি এই লাইনটা কেন লিখলাম সেটা তোমরা বুঝতে পারছো। এর মানে এটা না যেখানে P1 Q1 কে ভাগ করবে, আবার হচ্ছে P1 Q1 কেও ভাগ করবে, বিষয়টা এমনটা না। হ্যাঁ করতে পারে, এই P1 Q2 কেও ভাগ করতে পারে, কিন্তু P1 QS কে যে ভাগ করবে এটা ম্যান্ডেটরি না। এই এই বা দ্বারা এটাই হচ্ছে কি বুঝাই, কার সংজ্ঞা দ্বারা? লেমার উপপাদ্য দ্বারা। এখন দেখো আমরা মনে করলাম যে এখানকার যে কন্ডিশনগুলো লিখছি এর মধ্যে প্রথমটা হচ্ছে কি ট্রুথ, মনে করলাম যে P1 ডিভাইজার হচ্ছে কি Q1, এটা আমরা হচ্ছে মনে করলাম। তাহলে কি হবে? এটা যদি হয় এবং হচ্ছে P1 এবং Q1 যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা,
তার মানে আমরা বলতেই পারি যে P1 এবং Q1 সমান, কারণ আমি এই যে যখন উপপাদ্য শুরু করছি তখনই প্রথমেই বলছিলাম যে দুইটা মৌলিক তুমি উৎপাদক যদি চিন্তা করো বা উপাদান যদি চিন্তা করো, একটা হচ্ছে 5, এটাকে তুমি হচ্ছে ধরো P1, আর একটা ধরলা তুমি 7, এটাকে ধরলা তুমি হচ্ছে Q1। এবং ডিভাইজার যদি তুমি করতে চাও যে P1 ডিভাইজার হচ্ছে Q1, দ্যাটস মিন অর্থাৎ কিউ কে পি দ্বারা ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে হইতে হবে কি এই দুইটা মানকে অবশ্যই সমান হইতে হবে, কারণ এই 5কে ভাঙলে 1 এবং 5 পাবা, 7কে ভাঙলে 1 এবং 7 পাবা। কিন্তু যদি তুমি ডিভাইজার করতে চাও তাহলে দেখো এই 5কে 7 দ্বারা কি ডিভাইজার হয়? হয় না। তাহলে কি করতে হবে, এই কিউ কেও তোমাকে চিন্তা করতে হবে, Q1 কেও চিন্তা করতে হবে, এটা অবশ্যই কি 5। এই দুইটা যদি P1 এর মানও যদি 5 হয়, Q1 এর মানও যদি 5 হয়, তবে এই কন্ডিশনটা কি করে, ফিল আপ করে। দ্যাটস মিন আমরা লিখতে পারবো যে অবশ্যই ভাই, যেহেতু P1 এবং Q1 মৌলিক সংখ্যা এবং এগুলো হচ্ছে ডিভাইজার সম্পর্কে আছে, তার মানে অবশ্যই P1 এর ভ্যালু এবং Q1 এর ভ্যালু ইকুয়াল বা সমান। এগুলা কি আমরা হচ্ছে কন্ডিশন থেকেই বুঝতে পারতেছি। এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যার কাহিনী না, যে তুমি এটা মনে করলাম এটা আর ধূপ করে তুমি লিখে দিলা যে যেহেতু এখানে P1 এবং Q1 মৌলিক সংখ্যা, দ্যাটস মিন এটা হচ্ছে কি P1 এবং Q1 হচ্ছে কি সমান হবে। এটা অজানা কোনো বিষয় না, এটা মুখস্থ বিদ্যার কোনো বিষয় না। এটা হচ্ছে আমাদেরকে যে কন্ডিশন কিংবা শর্ত কিংবা যে শর্তগুলো আমরা পড়তেছি সেখান থেকে এই বিষয়গুলো আসতেছে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এটা হচ্ছে কি এই কন্ডিশন, এটা কি এই কন্ডিশন কোথায় থেকে পাইলাম আমরা? এই 4 নাম্বার শর্ত থেকে আমরা পাইছি, যে কারণে লিখছি যে 4 নাম্বার কন্ডিশন থেকে এটা পাওয়া গেছে P1 ইকুয়াল Q1। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। ওকে, তাহলে নেক্সট লাইন আমরা হচ্ছে এখন দেখব যে P2 P3 ডট ডট PR ইকুয়াল হচ্ছে 3 নাম্বার যে সমীকরণ, সেই সমীকরণ থেকে কি পাইছি, এটা ইকুয়াল এটা পাইছি না? এই দেখো এখান থেকে দেখো, যেহেতু 3 নাম্বার যে কন্ডিশনটা ছিল, দেখো 3 নাম্বার কন্ডিশন ছিল এটা, তো এখান থেকে আমরা প্রমাণ করে ফেললাম যে এখানকার মধ্যে P1 এবং Q1 এই দুইজন হচ্ছে একই ভ্যালু। তার মানে আমি যে ওই যে চাপার জোরে বলছিলাম যে না আমি অন্য কোনো উপায়ে প্রমাণ নিয়ে আসবো, সেই উপায় নিয়ে আসতে গিয়ে আমার দুইটা সংখ্যা, ওই যে ধরো যে 3টা সংখ্যা আমি পাইছিলাম 2 2 3, তো এই পাশের আমরা দেখলাম যে হচ্ছে P1 এবং Q1 কি মিলে গেছে। তারপর আমরা দেখব যে P2 এবং Q2 মিলে কিনা। এইভাবে আমরা হচ্ছে চেষ্টা করবো সবগুলো মিলানোর। ওকে, তো এখানে দেখো যে P1 এবং Q1 যেহেতু একই হলো, সেহেতু 3 নম্বর সমীকরণ থেকে আমরা এই দুটো হচ্ছে কি করতে পারি, কাটা দিতে পারি। এই কারণে এখানে লেখা হয়েছে দেখো যে 3 নম্বর শর্ত থেকে পাই P2 P3 ডট ডট PR, অর্থাৎ P1 চলে গেল। তাহলে এখানে এই যে ডট ডট মাঝে কি আছে, এটা হচ্ছে কি ক্রমান্বয়ে সে উঠতেছে, P1 P2 P3 P4 এভাবে চলছে আর কি। তাহলে P2 P3 ডট ডট PR, আর এই পাশে Q1 যেহেতু বাদ চলে গেল, তাহলে Q2, এরপর হচ্ছে Q3 Q4 আসতে পারে ডট ডট QS পর্যন্ত। এটা হচ্ছে কি সমীকরণ নাম্বার 5। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, কারো কোনো প্রশ্ন থাকার কথা না। দেন এখন হচ্ছে 5 নম্বর সমীকরণ কি বলছে দেখো, যে এই পাশে যে উৎপাদকগুলো আছে এগুলোর যে কোনো একটা উৎপাদক এই পাশে যে কোনো একটা হইতে পারে। তো মনে করলাম যে এখানকার P2 হচ্ছে কি এখানকার একটা উৎপাদক, তো এই কারণে আমরা লিখলাম যে 5 হতে পারে P2 একটি, এই হচ্ছে কি Q2 Q3 ডট ডট QS এর একটি উৎপাদক। তার মানে কি হবে, তার মানে এই P2 দ্বারা হচ্ছে এই পাশে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কি যাবে, ভাগ যাবে। তো সেটাই আমরা আগের মতো করে আবার কি করব, লিখব। তাহলে আমরা হচ্ছে আগের মতো করে লিখলাম। তো এখন দেখো তার মানে আগের মতো করে আমরা বলতে পারবো যে P2 ডিভাইজার Q2 বা P2 ডিভাইজার Q3 বা ডট ডট P2 ডিভাইজার QS, আমরা হচ্ছে কি এটা বলতে পারবো আগে যেভাবে বললাম। ওকে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন এখান থেকে দেখো আমরা মনে করলাম যে এখান থেকে যে কোনো একটা যে P2 ডিভাইজার কি Q2, অর্থাৎ Q2 কে P2 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হয়। তো সেটা আমরা লিখলাম যে মনে করি P2 ডিভাইজার কি, এটা হচ্ছে কি সত্য। তাহলে এটা কখন ঘটবে, যখন কিনা তোমার P2 আর Q2 কি হবে, এই দুইটা মান সমান হবে। তো এই কারণে আমরা লিখলাম যে যেহেতু P2 এবং Q2 হচ্ছে কি মৌলিক সংখ্যা, তার মানে এগুলাকে যেহেতু Q2 কে যেহেতু P2 দ্বারা ভাগ যায়, তার মানে P2 এবং হচ্ছে Q2 কি এরা হচ্ছে সমান। তাহলে এটা আমরা লিখলাম, এটাকে সমীকরণ নাম আমরা 7 দিলাম। তাহলে এখন দেখো তো 5 নাম্বার থেকে আমরা দেখলাম যে P2 Q2 হচ্ছে কি ভ্যানিশ,
তাহলে কি থাকে, এরপর হচ্ছে P3 P4 আমরা ধরতে পারবো যে P3 P4 ডট ডট PR, এখানে হচ্ছে Q3 Q4 ডট ডট QS। এইভাবে সে চলতে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটা কি অসীম পর্যন্ত হবে? যে না, অসীম পর্যন্ত না। কারণ কি, এখানে দেখো যে সসীম সংখ্যক উপাদান নেওয়া হয়েছে, অর্থাৎ PR এ শেষ হয়েছে, এখানে QS এ গিয়ে কি হয়েছে, সংখ্যাটা শেষ হয়েছে। তো তার মানে দেখতে পাচ্ছি যে অনুরূপভাবে আমাদের সবগুলাই কি হবে, কেটে যাবে। তার মানে এই পাশে যে সকল উৎপাদক ছিল এই পাশেও কি একই উৎপাদক থাকতেছে। এখন সর্বশেষ গিয়ে আমরা দেখব যে PR এবং হচ্ছে QS যেটা আছে এই দুইটা হচ্ছে কি সমান কিনা আমাদেরকে দেখাইতে হবে। আমরা দেখতেছি যে P1 ছিল এই পাশে Q1 এর সাথে ভ্যানিশ হয়েছে, P2 ছিল এই পাশে Q2 এর সাথে কি হয়েছে, ভ্যানিশ হয়েছে। এরপরে আমরা যদি Q3 করতে চাই এই পাশে Q3 এর সাথে ভ্যানিশ হবে। এখন সর্বশেষ PR এবং QS এই দুটা ভ্যানিশ হয় কিনা বা এই দুইটার মান একই কিনা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের কি আমরা বলতে পারবো যে যেহেতু বাম পাশের যে হচ্ছে উৎপাদকগুলো ছিল সেগুলা এবং ডান পাশের যে উৎপাদক সেগুলো একই, তার মানে আমি অন্য কোনো উপায়ে কি করতে পারলাম না, আমি হচ্ছে এটা হচ্ছে প্রমাণ করতে পারলাম না এন এর মানটা যে উৎপাদকগুলা দিয়ে আমি পাবো এই উৎপাদকগুলোর বাইরে অন্য কোনো উৎপাদক দ্বারা কি এন এর মান আমি নিয়ে আসতে পারলাম না। ফলে আমরা এই উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমার সর্বশেষ কাজ কি, সর্বশেষ কাজ হচ্ছে ভাইয়া যে PR এবং হচ্ছে QS এই দুইটা সমান কিনা এটা দেখা। এখন আমাকে PR এবং QS সমান কিনা এটা দেখার জন্য চিন্তা করতে হবে যে কোনো দুইটা সংখ্যা যদি চিন্তা করো, সম্পর্ক যদি করি, ধরো যে P এবং Q দুইটা সংখ্যা, কারণ এই দুইটা সংখ্যার মধ্যে তুমি যদি সম্পর্ক করতে চাও তাহলে কি হবে ভাইয়া, যে ভাইয়া হয় P গ্রেটার দেন Q অথবা P লেস দেন Q অথবা P ইকুয়াল হচ্ছে কি Q। এখন দেখো যে কোনো দুইটা সংখ্যা যদি তুমি চুজ করো তাহলে সেই দুইটা সংখ্যার মধ্যে এই তিনটা সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্ক থাকে না। যদি না থাকে তাহলে আমাকে যদি এখন প্রমাণ করতে হয় যে যদি P1 ধরলাম যে এটা হচ্ছে PR আর এটা হচ্ছে কি QS, এই দুটাকে যদি সমান আমাদেরকে প্রমাণ করতে হয়, এটা ধরো যে PR আর এটা হচ্ছে কি QS, PR QS PR QS। এখন এই দুইটা যদি সমান প্রমাণ করতে হয় তাহলে আমাকে দেখাইতে হবে যে এই দুইটা ঠিক না, এই PR এবং QS এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি এই দুইটা ঠিক না, এটা আমাকে প্রমাণ করতে হবে। যদি এটা প্রমাণ করতে পারি যে হ্যাঁ PR QS এর থেকে বড় না বা PR QS এর থেকে ছোটও না, তার মানে কি, তার মানে তারা হচ্ছে কি সমান, তাহলে আমরা এই দুটো প্রমাণ করার চেষ্টা করবো। যদি প্রমাণ করতে পারি তাহলে বলবো যে PR এবং QS কি যেহেতু সমান, তার মানে একই উৎপাদকগুলো আমরা পাইলাম, তার মানে আমরা বলতেছি যে একের থেকে বড় কোনো পূর্ণ সংখ্যার যে সকল মৌলিক উৎপাদক পাবো সেটাকে অনন্য উপায়ে প্রকাশ করা যায়, আর কোনো ভিন্ন কোনো উপাদান দ্বারা ওই মান পাওয়া সম্ভব না, আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে নেক্সট পার্টে চলে যাই। তো এইভাবে আমরা হচ্ছে বলছি যে অনুরূপভাবে P3 ইকুয়াল Q3 P4 ইকুয়াল Q4 এভাবে কি সে চলবে ডট ডট। এখন আমরা বলবো যে এখন যদি দেখানো যায় যে R ইকুয়াল S মানে কি, আমাদের ওই যে PR ইকুয়াল QS অর্থাৎ সর্বশেষ যে ভ্যালুটা সেই ভ্যালুটার কথা চিন্তা করতেছি, তাহলে উপপাদ্যটি কি প্রমাণিত হবে। তো R ইকুয়াল S যদি না হয় তাহলে কন্ডিশন কি হবে, হয় R S এর থেকে বড় হবে অথবা R S এর থেকে ছোট হবে। এখন আমরা দেখব যে আর এস এর থেকে বড় অথবা আর এস এর থেকে ছোট হচ্ছে কিনা, যদি না হয় তাহলে বলবো যে আর এবং এস কি সমান, তার মানে উপপাদ্যটা আমাদের প্রমাণিত। তো এখন আমরা কন্ডিশন অনুযায়ী আমরা মনে করতেছি যে আর এস এর থেকে বড়, প্রথম কন্ডিশন ধরে নিলাম কি, প্রথম দেখাবো যে আর এস এর থেকে বড়, এরপরে কন্ডিশন দেখাবো যে আর এস এর থেকে ছোট, দেখবো যে দুইটা হচ্ছে কি রং, অর্থাৎ এটা হচ্ছে ভুল। যদি ভুল হয় তাহলে আমরা বলবো যে আর এবং এস কি সমান। তো দেখো যদি কন্ডিশন আমরা মনে করি যে আর এস এর থেকে বড়, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, সেক্ষেত্রে 3 নম্বর কন্ডিশন থেকে আমরা লিখতে পারবো। দেখো যে P1 P2 ডট ডট, এখানে আমরা হচ্ছে QR ছিল, আগে কি ছিল বলতো, এই ডট ডটের পরে আমার এখানে হচ্ছে কি QR ছিল। এখন বিষয় হচ্ছে ভাইয়া যে আমি P1 P2 ডট ডট ডট, এই যে ডট ডটের মধ্যে অসংখ্য সংখ্যা থাকতে পারে না। এখন আমি বলছি কি, আমি বলছি হচ্ছে যে আর হচ্ছে কি এস এর থেকে বড়, আর যদি এস এর থেকে বড় হয় তাহলে এস অবশ্যই আর থেকে ছোট, তাই কিনা। ধরো আর এর ভ্যালু হচ্ছে 5 কার থেকে বড়, ধরো যে এস এর ভ্যালু অবশ্যই কি হবে তাহলে 4 হবে অথবা 3 হবে, এরকম কোনো কিছু একটা হবে। তার মানে আমি লিখতে পারবো যদি কোনো সিকোয়েন্স করো তুমি, সর্বশেষ জায়গায় যদি 5 থাকে, ধরো যে 1
2 3 4 5। তো এই 5কে যদি তুমি আর চিন্তা করো তাহলে এই এস এস এর ভ্যালু তুমি 4 চিন্তা করতে পারো। তো অনুরূপভাবে আমরা এখানে লিখতেছি যে P1 P2, এই যে এখানে যে ডট ডট যে ছিল আমাদের হচ্ছে যে মেইন যে সমীকরণটা ধরছিলাম আমরা যে P1 P2 P3 ডট ডট PR, তাহলে আর এর আগে যে উপাদান সেটাকে যেহেতু আমি এস মানে এস যেহেতু কি আর এর থেকে ছোট, তার মানে আমরা চিন্তা করতে পারি এইভাবে যে P1 P2 ডট ডট PS+1 এগুলা কি অবশ্যই কি হবে আর থেকে ছোট, কারণ কি আর হচ্ছে এস এর থেকে বড় ভ্যালু, তার মানে এর ছোট ভ্যালু কি এগুলা। বুঝতে পারছো কিনা ব্যাপারটা? আশা করছি বুঝতে পারছো। তো এটা হচ্ছে কি বাম পক্ষে, আর এই পাশে তো হচ্ছে আর নাই, এই পাশে এস পর্যন্ত, তাহলে এই ডান পাশে যা ছিল তা ঠিক রাখলাম এবং বাম পাশ যেটা ছিল সেটাকে আমরা একটু এক্সপ্যান্ড করছি। কি করছি? একটু এক্সপ্যান্ড করছি। তো এরপরে দেখো এখন বিষয়টা সেটা হচ্ছে যে আমার এই পাশে কি আছে দেখো, যে Q1 Q2 QS, আর এই পাশে আমার তো এটা। এখন আমরা একটু আগে কি প্রমাণ করলাম যে P1 ইকুয়াল হচ্ছে Q1, P2 ইকুয়াল হচ্ছে Q2। এখন এটা অনুযায়ী দেখো যে পি আর তো সর্বশেষ আছে, তো এর আগে কিছু উপাদান আছে। আমরা দেখলাম যে এর আগে যে উপাদানগুলো ছিল সেগুলোর সবগুলোর সাথে ডান পাশের উপাদানগুলো মিলে যাচ্ছিল। দ্যাটস মিন আমাদের এখন লিখতে পারবো যে এখানে হচ্ছে P1 এর সাথে Q1 মিলে, এরপর হচ্ছে P2 এর সাথে কি Q2 মিলে, তার মানে এইভাবে ডট ডট PS এর সাথে কি এই QS এর জোড়াটাও কি যাবে মিলে যাবে। তার মানে আমি লিখতে পারবো এখানে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে P1 P2 কি ডট ডট PS, এটার ভ্যালু যা প্রোভাইড করে এটার ভ্যালু কি একই ভ্যালু প্রোভাইড করে। এখন দেখো তো তুমি এখান থেকে যে P1 P2 PS, এটা যদি তুমি এটা আর এই পাশের এটা যদি তুমি হচ্ছে কাটে দাও তাহলে কি থাকে? ডান পাশে 1 থাকে, অথবা তুমি যদি এটাকে এই পাশে নিয়ে আসো ভাগ করে দাও তাহলে কি থাকবে? 1 থাকবে। তাহলে 1 থাকবে কিসের ভ্যালু? যে PS+1 ডট ডট PR। ধরো যে PS+1, এরপর হচ্ছে PS+2 PS+3 এভাবে আর পর্যন্ত এর মান কি থাকবে? 1 থাকবে। কিন্তু এটা কি ভ্যালিড? এটা কি ভ্যালিড? এটা ভ্যালিড না। কারণ কি? কারণ হচ্ছে যে আমার প্রথমেই আমরা দেখছিলাম যে আমার যে সংখ্যা সেটা হচ্ছে কি 1 এর থেকে বড়। তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে এখানে যে পি, এখানকার যে পি, এই পিটা কি আসলে? এই পিটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি ভাইয়া? মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 1 এর থেকে যে বড় ভ্যালুগুলো প্রোভাইড করে। বড় ভ্যালু 1 এর থেকে কি বড় ভ্যালু প্রোভাইড করবে, এবং সেটার মাত্র দুইটা উৎপাদক থাকবে, একটা 1 থাকবে আর একটা ওই সংখ্যাটা নিজে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে, তো এরকম যদি 2-3টা মৌলিক সংখ্যা আমরা গুণ করি, তার তো গুণফলের মান তো আর 1 আসবে না। গুণফলের মান তো আর 1 আসবে না, কারণ অলরেডি 1 এর থেকে বড় অসংখ্য সংখ্যা এখানে আছে। তাহলে এই বড় সংখ্যার গুণফল তো আর 1 হয় না। তার মানে কি আমরা যেটা চিন্তা করলাম যে আর এই এস এর থেকে যে বড়, এই এটা হচ্ছে ভ্যালিড না। হ্যাঁ, এটা হইতে পারে না, এটা আমরা বলবো যে যাহা অসম্ভব। কারণ কি PS+1 PS+2 ডট ডট PR প্রত্যেকে মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যার গুণফল 1 হইতে পারে না। কি হইতে পারে না? 1 হইতে পারে না। এই কারণে আমরা বলবো যে সুতরাং আর নট গ্রেটার দেন এস, অর্থাৎ আর এস এর থেকে কি বড় হইতে পারে না। এখন আমরা চেষ্টা করব যে আর এস এর থেকে ছোট কিনা। যদি দেখি যে আর এস এর থেকে ছোট না, তাহলে কি হবে? আমাদের আর এবং এস সমান হয়ে যাবে, তার মানে উপপাদ্যটা আমাদের স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হয়ে যায়। তো যেহেতু এইভাবে আমরা এটা বিস্তারিত করলাম, আমরা অনুরূপভাবে বলে দিব যে অনুরূপভাবে কি, অনুরূপভাবে আমরা বলবো যে এই আর এস এর থেকে ছোট হবে না, কারণ এই ধরনের একটা ফরম্যাট আমরা পাবো। ঠিক আছে? তো অনুরূপভাবে দেখা যায় যে আর নট লেস দেন এস, সুতরাং কি হবে? আর এবং এস হচ্ছে কি সমান। অতএব আমরা লিখতে পারি যে n ইকুয়াল P1 P2 ডট ডট PR ইকুয়াল হচ্ছে Q1 Q2 ডট ডট QS, অর্থাৎ এখানকার যে ভ্যালু এবং এখানকার ভ্যালু হচ্ছে কি দুইটাই সমান, অন্য কোনো উৎপাদক আমরা পাচ্ছি না। অতএব এখান থেকে বলা যাচ্ছে যে ইহা নির্দেশ করে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা n গ্রেটার দ্যান 1 কে একটি এবং কেবলমাত্র একটি উপায়ে মৌলিক সংখ্যায় গুণফল হিসেবে প্রকাশ করা যায়। আশা করছি তোমরা এই উপপাদ্যটা ভালোভাবে বুঝতে শিখছো। প্রতিটা টপিক আমি প্রতিটা টার্ম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরপরে যদি তোমাদের মাঝে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে, এবং পেইড বেসের জন্য আমাদের ডিসকাশন গ্রুপ থাকে, অথবা আমাকে সরাসরি নক দিতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যাদের ক্লাসটি ভালো লাগছে, নেক্সট ক্লাস কোনটি চাও সেটা কমেন্ট বক্সে জানাইতে পারো, এবং আমাদের ফুল পেইড কোর্স সবসময় চলমান থাকে। আমাদের পেইড কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের জেড মেডিকেল স্কুল যে অ্যাপ, প্লে স্টোরে গেলেই পাবা, জেড মেডিকেল স্কুল লিখে সার্চ দিলে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকেও আমাদের হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো।
অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক যে কোনো জায়গায় আমাদেরকে নক দিলে পাবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।